নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম এবং ইতিমধ্যেই আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে ইস্ট বেঙ্গল তাদের রণকৌশল সাজাচ্ছে এবং একটা গুজব রটছে যে রিচার্ড সেলিস তিনি বোধহয় চোট পেয়েছেন। হ্যাঁ, তার হালকা সমস্যা ছিল, কিন্তু সেটা বিরাট কিছু নয়। কুচকিতে কিছুটা সমস্যা ছিল, সেটা এমন কিছু নয়। আনোয়ার নিয়ে একটা সমস্যা রয়েছে, এটা আমি গতকালও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আনোয়ার গতকাল প্র্যাকটিসে আসেনি। শুধু আনোয়ার নয়, রিচার্ড সেলিস, হেক্টর, হিজাজি অনেকেই প্র্যাকটিসে আসেননি। আনোয়ার তো চোট রয়েছে, ডার্বি ম্যাচে আনোয়ারকে পাওয়া যায়নি, ফলত তার চোটটা যথেষ্ট গুরুতর, সে কারণে তিনি প্র্যাকটিসে আসেননি। আগের দিনগুলোতে তিনি প্র্যাকটিসে এসছেন, কিন্তু প্র্যাকটিস করেননি। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি বলেই দিয়েছেন যে আইএসএলে যেহেতু তিনি আর খুব বেশি আশা করছেন না, সেই কারণেই কিন্তু তাদের পরবর্তী লক্ষ্য স্থির করে নিয়েছেন তিনি সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। তাই অন্যান্য প্লেয়ারদেরকে, যাদের ধরুন চোট রয়েছে, হালকা চোট রয়েছে, তাদেরকে এবং যারা টিমের রীতিমতো গুরুত্বপূর্ণ প্লেয়ার, ইউটিলিটি ফুটবলার, এদেরকে খুব বেশি ব্যবহার করতে হয়তো অস্কার ব্রুজো চাইবেন না। তাই তাদেরকে রেস্ট দেওয়ার চিন্তাভাবনা তিনি করছেন। যদিও আনোয়ারকে এফসি গোয়ার বিরুদ্ধে খেলানো হলেও হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে, যেহেতু হাতে কিছুটা সময় রয়েছে আরও, তো সেই দিকটা খতিয়ে দেখা হচ্ছে। রিচার্ড সেলিস তিনি আজকে প্র্যাকটিসে যোগ দিচ্ছেন এবং তিনি তার চোট খুব একটা গুরুতর নয়। বলেইছি আপনাদেরকে যে তার একটা কুচকিতে সমস্যা হচ্ছিল, সেটা পরীক্ষা করে দেখা হয়েছে, দেখা গেছে মেজর কিছু নয়। অপরদিকে রিচার্ড সেলিস তিনি ইতিমধ্যে প্র্যাকটিসে জয়েন করে দেখিয়েছেন যে তিনি কতটা আশা জাগাতে পারেন এবং তার যে পারফরমেন্স সেটা দেখে অস্কার ব্রুজোও খুশি। ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু খুব স্বাভাবিকভাবে তাকে ঘিরে আশায় বুক বাঁধছে। এখন সেলিস সেটা ম্যাচে কতটা ফুল ফোটাতে পারেন সেদিকে নজর থাকবে। অপরদিকে মোহামেডান স্পোর্টিংয়ের যে লড়াকু ম্যাচ আমরা দেখেছি, অসাধারণ একটি ম্যাচ। শেষ 10 মিনিটে মোহামেডান দুটো গোল করে চেন্নাই এফসির সঙ্গে ম্যাচটা ড্র করে। মোহামেডানের জন্য আরেকটা সুখবর, তাদের যে অস্ট্রিয়ার বিদেশি ফুটবলার সেটাও কনফার্ম তো হয়ে গিয়েছে, তার ভিসাও প্রস্তুত হয়ে গিয়েছে। গতকালই প্রেস কনফারেন্স করে মোহামেডানের ক্লাব কর্তারা জানিয়েছেন এবং খুব দ্রুত হয়তো তিনিও যোগ দেবেন। আয়োগ কি পরবর্তী ম্যাচের আগেই তিনি মোহামেডান শিবিরে যোগ দেবেন। এবং দেখুন, এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহামেডানে যারা যারা যোগ দিয়েছেন তারাই কিন্তু গতকালের ম্যাচে ভালো খেলেছেন। মানবীরের কথা বলতে হয় অতি অবশ্যই। তো আমি বলেও ছিলাম আমার ভিডিওতে যে জানুয়ারিতে মোহামেডান অন্যরকম টিমকে দেখা যাবে, নতুন মোহামেডান স্পোর্টিংকে দেখা যাবে, সেটা দেখা যাচ্ছে। এবার আসি মোহনবাগানের কথায়। মোহনবাগান জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে। আগামীকাল ম্যাচ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি মোহনবাগানের জন্য। অবশ্যই মোহনবাগান যদি এই ম্যাচ জেতে তাহলে তারা আইএসএল এর লিগ শিল্ডের দৌড়ে আরও অনেক দূর এগিয়ে যাবে, কয়েক যোজন এগিয়ে যাবে এই বেঙ্গালুরু এফসির থেকে। মোটামুটি কনফার্ম হয়ে যাবে তাদের জয়টা। এবং শুধুমাত্র এই জয়টা মোহনবাগানের জন্য নয়, আইএসএল টুর্নামেন্টের জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে আমি এই ম্যাচটা নিয়ে আসছি, একটু পরে কথা বলতে আসছি। এরই মধ্যে এই ম্যাচ নিয়ে প্রেস কনফারেন্স করতে গিয়ে কামিংস তিনি একটি মন্তব্য করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই আইএসএল এর রেফারিং নিয়ে কম বেশি প্রত্যেকেই কিন্তু সোচ্চার হয়েছে, প্রত্যেকটি টিমই কিছু না কিছু তাদের অভিযোগ রয়েছে। তারা কখনো এআইএফএফকে জানিয়েছে, চিঠি দিয়েছে, কখনো তারা সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ইস্টবেঙ্গল তো বেশি, পাঞ্জাব এফসিও, চেন্নাই তারাও কিন্তু বলছে বিদেশি রেফারি আনার কথা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বা রেফারির যে ধরনের সিদ্ধান্তগুলো ইস্টবেঙ্গলকে দূরে ঠেলে দিচ্ছে এই আইএসএলের থেকে, সেটা নিয়ে ইস্টবেঙ্গল সোচ্চার হয়েছে, যেটা খুবই স্বাভাবিক। এআইএফএফের কাছে চিঠি দেওয়া, বৈঠক করা, এফএসডিএল এর সাথে কথা বলা, এমনকি তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীরও দ্বারস্থ হচ্ছেন। আর কামিংস ঠিক সেই জায়গাতেই রেফারিদের হয়ে তিনি দাঁড়ালেন। রেফারিদের সপক্ষে তাকে বলতে শোনা গেল, যেটা একটা টিমের প্লেয়ার হিসেবে আমি জানি না সেটা কতটা যুক্তিগ্রাহ্য। হ্যাঁ, তার কিছু কথার নিঃসন্দেহে গুরুত্ব আছে, কিছুটা হয়তো সহমত পোষণ করা যায় যে তিনি বলছেন রেফারিরাও মানুষ। এটা আমিও সহমত পোষণ করি যে রেফারি হোক বা আম্পায়ার হোক, যে কেউ এই ধরনের যাদের উপর ম্যাচের ভাগ্য নির্ভর করে, যাদের একটা সিদ্ধান্তের উপর ম্যাচের ফলাফল পরিবর্তন হয়ে যেতে পারে, তাদের নিঃসন্দেহে তাদের উপরে বিরাট চাপ থাকে এবং তারাও মানুষ, সেটা আমাদের ভুললে চলবে না। কিন্তু তারা যদি রিপিটেডলি ভুল করতে থাকে আর সেই ভুলগুলো যদি অন্য একটি দলকে খেসারত দিতে হয় আর কোনো একটি দল সেই তার সুবিধে পেয়ে যায়,
তো সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে। আমার মনে হয় কামিন্স সেই জায়গাটা বললেন না। কামিন্স ভার নিয়ে অনেক কথা বললেন যে বিদেশে অনেক অনেক জায়গায় আছে কিন্তু এখানে ভারের সুবিধা পাচ্ছেন না রেফারিরা। সেটা কার দায়? সেটা তো দায় কর্তৃপক্ষের, FSDL এবং AIFF এর দায়। কোনো টিম তো বলেনি যে ভার লাগবে না। যাতে সিদ্ধান্তগুলো আরেকটু নিরপেক্ষ হয়, সিদ্ধান্তগুলো ঠিকঠাক হয়, সেটা তো প্রত্যেকটা ক্লাব বলেছে। তাহলে কামিন্সের এই কথাটা বলার মানেটা কি? কোথাও গিয়ে কি এই যে বারবার করে নানান অভিযোগ উঠছে মোহনবাগানের জয়ের পেছনে রেফারিদের হাত থাকে এবং তারা যে আজকে মানে চ্যাম্পিয়নের জায়গায় পৌঁছে গিয়েছে আবারও, সেটার কারণ কি? সেটা রেফারিদের বদান্যতায়। সেটাকে ঘোচাতেই কামিন্স এখানে ব্যাট ধরলেন। আমার মনে হয় তেমনটাই, যে কামিন্স হঠাৎ রেফারিদের হয়ে বলতে শুরু করলেন কেন? এই কারণটাই তো একটা আশ্চর্যজনক ধোঁয়াশাময়। কারণ কোনো প্লেয়ারকে রেফারি বা আম্পায়ারের হয়ে বলতে শুনি না, সাধারণত অভিযোগই থাকে এবং সেই অভিযোগ ন্যায্য হোক অন্যায্য হোক। আবার কেউ কামিন্সের এই কথাটা যদি এরকম হতো যে তারাও মানুষ, তাদের বিরুদ্ধে এমন তো নয় যে তাদেরকে কেউ মারধর করেছে বা কিছু করে দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, গোটা বিশ্ব জুড়ে এই ধরনের অভিযোগ ওঠে। কামিন্সের অজানা কিছু নয়। তো হঠাৎ তার এই বলার মধ্যে তো আমার মনে হচ্ছে ডাল মে কুচ কালা হয়, এটা কামিন্সের বক্তব্য থেকে আরো বেশি পরিষ্কার হয়ে গেল। কারণ একজন ফুটবলার তার হঠাৎ এটা আগ বাড়িয়ে বলতে আসার কারণ কি? যে তাদের জয়ের পেছনে বা তারা যে ক্লিনশিট রেখেছে তার পেছনে রেফারির কোনো হাত নেই, রেফারি কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে, এটা সবাই জানে। রেফারি যে মানুষ সেটা তো নতুন কিছু নয়। তাহলে কামিন্সের এই বলার পেছনেই আমার মনে হচ্ছে যে সন্দেহটা যেটা হচ্ছিল, বা যে ইস্টবেঙ্গল সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রোল করছিল যে কিছু কিছু সিদ্ধান্ত, রেফারিদের সিদ্ধান্ত মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে যাচ্ছে, সেটা নিয়ে যে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, কামিন্স বরং তাতে আরো ধুনো দিলেন, সন্দেহটা আরো বাড়িয়ে দিলেন তিনি। ঠাকুর গড়ে কেড়ে আমি তো কলা খাইনি। কামিন্সের বিষয়টা কি এমন হলো না? মোহনবাগান সমর্থকরা এটা নিয়ে নিশ্চয়ই তারা তাদের মতামত জানাবেন, আমি আশা রাখবো। এবার আসা যাক মোহনবাগান জামশেদপুর এফসি ম্যাচের দিকে নজর রাখা যাক। মোহনবাগান জামশেদপুর এফসি এই ম্যাচটা হতে চলেছে জামশেদপুরে। মোহনবাগানকে যেতে হবে খেলতে। মোহনবাগান সদ্যই, যদিও তাদের হোম ম্যাচ ছিল, কিন্তু ডার্বি ম্যাচ গুয়াহাটি থেকে খেলে এসছে, তারপরে আবার যেতে হবে জামশেদপুরে। এখন এই জামশেদপুরে বাসে করে যেতে হবে, তার একটা ধকল রয়েছে। এমনিতেই মোহনবাগানের দুজন, বিশেষ করে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রিওস পেত্রাতোস, এই দুজনকে নিয়ে একটা সমস্যা রয়েছে। তারা খেলতেও পারে, নাও খেলতে পারে, চোটাঘাতের সমস্যা রয়েছে। হয়তো খেলানো হতে পারে যদি কোথাও সমস্যা দেখা দেয়, যদিও হয়তো দেখা যায় যে কঠিন পরিস্থিতি হচ্ছে, ম্যাচটা বার করা যাচ্ছে না, তখন হয়তো নামানো হলেও হতে পারে। অনিরুদ্ধ থাপা, তাকে কিন্তু একদমই পাওয়া যাবে না। কিন্তু এই দুজন একটু দুজনকে নিয়ে একটা দোলাচল রয়েছে মোহনবাগান কোচের মলিনার। এখন দেখা যাক যে তাকে তারা নামায় কিনা, এই দুজনকে, গ্রেগ স্টুয়ার্ট এবং পেত্রাতোসকে। তবে এটা আবারও বলবো যে দুজনকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী নামানো হবে। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটা যে সহজ হবে না, এটা কিন্তু মোহনবাগান কোচ, মোহনবাগানের প্লেয়ার কামিন্স তিনিও মনে করছেন। কারণ খুবই লড়াই করছে খালেদ জামিলের ছেলেরা, এবং এক্ষেত্রে কিন্তু কোনো প্লেয়ার নয়, খালেদ জামিল তার যে কোচিং এবং তিনি যে একেবারে মনে হচ্ছে যেন মাঠে থেকে তিনিই নেতৃত্ব দিচ্ছেন, সেই কারণেই কিন্তু মোহনবাগান জামশেদপুরকে যথেষ্ট সমীহ করছে। এখন যদি জামশেদপুর ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু আবারও অনেক কিছু পরিবর্তন হতে পারে এই আইএসএল লিগে। তো লেটস সি কি হয় এই ম্যাচটার দিকে কিন্তু প্রত্যেকেই তাকিয়ে থাকবে। আমার মনে হয় আইএসএল এর টিমের বাকি টিমগুলো কিন্তু এই জামশেদপুর মোহনবাগান ম্যাচের দিকে তাকিয়ে থাকবে, বেঙ্গালুরু এফসি বা অন্যান্য টিমগুলো তো বটেই। তো সব মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে যে জামশেদপুর এবং মোহনবাগানের ম্যাচের স্কোর কি হতে পারে সেটা প্রেডিক্ট করুন, অতি অবশ্যই স্কোর লাইন প্রেডিক্ট করুন। যার স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে আগামী ভিডিওতে তার নাম ঘোষণা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ থ্যাংক ইউ।